বিহারে বিতর্ক। এসআইআর সরলীকরণের পথে কমিশন। বিএলওদের জন্য ১৬ দফা গাইডলাইন কমিশনের। বাড়ি বাড়ি গিয়ে গাইডলাইন অনুসারে কাজ করবেন বিএলওরা। কিভাবে এসআইআর এর কাজ করা হবে, এক্সক্লুসিভ কলকাতা টিভিতে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান দা, বিএলওদের জন্য ১৬ দফা গাইডলাইন দেওয়া হয়েছে কমিশনের তরফে, সেই অনুযায়ী বিএলওরা কাজ করবেন, ঠিক কি কি বলা হচ্ছে? আবারও আমরা ফিরবো তোমার কাছে। এই মুহূর্তে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বিহারে এসআইআর বিতর্ক, গাইডলাইন দেওয়া হয়েছে বিএলওদের জন্য, ১৬ দফা গাইডলাইন দেওয়া হয়েছে। সেই গাইডলাইন অনুসারে বিএলওরা কাজ করবেন। কিভাবে হবে এসআইআর এর কাজ, সেই নিয়েই এক্সক্লুসিভ কলকাতা টিভিতে। ইতিমধ্যেই বিএলওদের জন্য ১৬ দফা গাইডলাইন দেওয়া হয়েছে কমিশনের তরফে। সেই গাইডলাইন অনুযায়ী বিএলওরা কাজ করবেন, বাড়ি বাড়ি যাবেন তারা, এমনই কিন্তু বলা হয়েছে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান দা, বিএলওদের ১৬ দফা গাইডলাইন দেওয়া হয়েছে কমিশনের তরফে, এই গাইডলাইন অনুযায়ী বিএলওরা কাজ করবেন। দেয়া হয়েছে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে বিএলওরা কিভাবে কাজ করবেন বা এসআইআর এর যে পদক্ষেপগুলো নেওয়া হবে সেগুলো কিভাবে করা হবে। এবং একটা বিষয় বলে রাখা দরকার যে এখানে কিন্তু যে বিষয়গুলো গাইডলাইনগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু বিহারের গাইডলাইন থেকে, বিহারের যে গাইডলাইন দেওয়া ছিল সেখান থেকে শিক্ষা নিয়ে বেশ কয়েকটা বিষয় কিন্তু সরলীকরণ করা হয়েছে, যাতে ইজি ওয়ে আউট বের করা হয়েছে, যাতে খুব সহজভাবেই যারা এখানে রয়েছেন, ভোটাররা রয়েছেন, তারা যাতে খুব সহজেই যাতে সেই ফর্ম ফিল আপ করতে পারেন এবং তাদের নাম যাতে খুব সহজেই ওঠে, সেই বিষয়গুলোকে কিন্তু নজরে রাখা হয়েছে। যে 16টা গাইডলাইন দেওয়া হয়েছে সেগুলো কি রয়েছে, মূলত প্রথম যেটা বলা যায় সেটা দেখো, বিএলওদের যে নাম রয়েছে সেই নাম, তাদের মোবাইল নাম্বার সহ সব কিছু বুথে লিখে দেওয়া হবে। অর্থাৎ যেই বুথের যে বিএলও রয়েছেন সেই বুথে সেখানে কিন্তু তাদের নাম, ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে। পাশাপাশি জেলা শাসকদের যে ওয়েবসাইট রয়েছে, সিইওর যে ওয়েবসাইট রয়েছে, সেখানেও কিন্তু সেই বিএলওদের নাম এবং ফোন নাম্বার দেওয়া থাকবে, যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, তারা যেন সহজেই বিএলওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বর্তমান ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের কাছেই ইনোমারেশন ফর্ম যাবে। এই ফর্ম কিন্তু প্রত্যেকের কাছেই যাবে এবং প্রতিটি ভোটারের কাছে ছবি, পার্ট নাম্বার, বুথ নাম্বার সহ ছাপানো 2টি করে ফর্ম দেয়া হবে। এই 2টি ফর্ম দেওয়ার কারণ কি আমি আসছি, পরপর এক এক করে বলতে থাকবো। ভোটারকে দেখা না পেলে বাড়িতে লেটার বক্স বা দরজায়, সেটা বাড়িতে যে করেই হোক সেটা বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে এই ইনোমারেশন ফর্ম বিএলওদের। পঞ্চম হচ্ছে, ফর্ম জমা দেওয়ার সময় কোনো নথি দিতে হবে না যাদের, তারা হচ্ছে 2002 সালে যাদের ভোটার তালিকায় নাম রয়েছে, তাদের বাবা হোক, মা হোক, তাদের ঠাকুরদা হোক বা তাদের গ্র্যান্ড প্যারেন্টস হোক, তাদের যদি নাম থাকে সেক্ষেত্রে তাদের কিন্তু কোনো রকমভাবেই কোনো কিছু দিতে হবে না। এটা কিন্তু তাদের পুরো বিষয়টা উল্লেখ করে দিতে হবে সেই ইনোমারেশন ফর্মে। এর সাথে সাথে একটা লিঙ্ক দেয়া হবে। এই লিঙ্কটা থাকবে, সেখানে ভোটারদের এপিক নাম্বার দিয়ে যেই বিএলওরা যাবেন, এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেই বিএলওরা যাবেন তারা যে ভোটারদের এপিক নাম্বার থাকবে, সেই এপিক নাম্বার দিয়ে নির্বাচন কমিশনের দেওয়া যে মোবাইল অ্যাপ রয়েছে সেখানে দিলে পরে তারা কিন্তু যার এপিক নাম্বার দেওয়া হচ্ছে তার তথ্য সব পেয়ে যাবেন। এই সুযোগটা বিহারে ছিল না। এই সুযোগটা এবারই পশ্চিমবঙ্গে প্রথম এখানে শুরু করছে নির্বাচন কমিশন। অর্থাৎ কারুর যদি কোনো এপিক নাম্বার থাকে, সেই এপিক নাম্বারটা দিলে পরেই সেই মোবাইল অ্যাপ যেটা রয়েছে, যেই বিএলওদের কাছে যে মোবাইল অ্যাপ দেওয়া হচ্ছে, সেখানে সেই এপিক নাম্বার দিলে সঙ্গে সঙ্গে যার ভোটার কার্ড রয়েছে, যার নাম রয়েছে, কি রয়েছে, তার বৃত্তান্ত সব কিছু, সেই তথ্য সেখানে চলে আসবে। পাশাপাশি বলা হচ্ছে যে প্রতিটি এনোমারেশন ফর্মে আবেদনকারী সব তথ্য রয়েছে যেগুলো কিন্তু যাচাই করে সেগুলি সেখানে লেখা থাকবে। ফর্মের নিচে বিএলওকে স্বাক্ষর করতে হবে। অবশ্যই বিএলও যারা রয়েছেন তারা কিন্তু স্বাক্ষর করবেন। এবং 2টি ফর্ম যেটা দেওয়া হবে, একটি ফর্ম কিন্তু বিএলও নিয়ে জমা দেওয়ার জন্য থাকবে, আরেকটি ফর্ম যারা ভোটার, যারা আবেদনকারী, যারা দিচ্ছেন জমা, তাদের কাছে কিন্তু সেই ফর্ম, আরেকটা ফর্ম কপি থেকে যাবে এবং রিসিভ করা কিন্তু ভোটাররা তাদের কাছে রেখে দেবেন, তারা যাতে সেটাকে পরবর্তীকালে সেটা দেখাতে পারেন। বিএলওরা কিন্তু একাধিকবার বাড়িতে যাবেন। তার কারণ হচ্ছে এনোমারেশন ফর্ম জমা নেওয়ার জন্য আবেদনকারীদের বাড়িতে তাদের একাধিকবার যেতে হবে। তার কারণ হিসাবে কিন্তু এখানে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, আবেদনকারীরা যদি মনে করেন তাহলে তারা সরাসরি কিন্তু ইআরও অফিসে গিয়েও কিন্তু তারা নিজেদের এনোমারেশন ফর্ম জমা দিতে পারেন। সেক্ষেত্রে এক কপি জমা দেবেন, আরেকটা কপি তাদেরকে নিয়ে আসতে হবে, বিএলওকে দিয়ে সেটা স্বাক্ষর করিয়ে তাদের কাছে রেখে দিতে হবে।
তারপরের যে পয়েন্টটা, নবম পয়েন্ট যেটা বলা হচ্ছে, সেখানে কিন্তু বলা হয়েছে কোনো ভোটার বাইরে থাকলে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে সরাসরি পশ্চিমবঙ্গের সিইও ওয়েবসাইটে গিয়ে তার এনুমারেশন ফর্ম পূরণ করতে পারেন। অর্থাৎ যারা বাইরে রয়েছেন তারা সরাসরি ওয়েবসাইটে গিয়ে তাদের এনুমারেশন ফর্ম তারা পূরণ করতে পারেন। কোনো ব্যক্তি কাজের জন্য বাইরে থাকলে তার পরিবারের সদস্যরা কিন্তু তার হয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন, এবং শুধু ফর্ম ফিল আপ করার সময় তাদের ফর্মের নিচে লিখে দিতে হবে যে স্বাক্ষরকারীকে লিখে দিতে হবে যে আবেদনকারীর নাম এবং তার সঙ্গে তার সম্পর্ক কি, তার সম্পর্ক এবং তার নাম অবশ্যই সেখানে কিন্তু উল্লেখ করতে হবে। যদি কেউ কারুর হয়, পরিবারের কারুর কেউ হয়তো নেই, তার হয়তো ফর্মটা ফিল আপ করতে হবে, তিনি আসতে পারছেন না, সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার পর তার নাম লিখবেন এবং তার পাশাপাশি তার রিলেশনশিপ কি যার ফর্ম ফিল আপ করছেন সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করবেন। তোমার কাছ থেকে এই গাইডলাইনগুলি, তবে দর্শকদের জানিয়ে রাখি যে বিএলওদের 16 দফা গাইডলাইন দেওয়া হয়েছে কমিশনের তরফে, যেখানে বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে এই গাইডলাইন অনুসারেই বিএলওরা কাজ করবে। কিভাবে এসআইআর এর কাজ হবে সেই সম্পূর্ণটা বিএলওরা তারা বলে দেবেন। বাড়ি বাড়ি যাবেন তারা, 3 বার তাদের বাড়িতে যাওয়ার কথা, সেই বিষয়টিও কিন্তু উল্লেখ করা হয়েছে। 16 দফা গাইডলাইন দেওয়া হয়েছে বিএলওদের কমিশনের তরফে, সেই অনুযায়ী কিন্তু এসআইআর প্রক্রিয়া চলবে, সেই অনুযায়ী কাজ হবে। 2002 এবং 3-এ যাদের নাম রয়েছে তাদের কোনো রকম কোনো নথি দিতে হবে না, এমনও কিন্তু বলা হয়েছে কমিশনের তরফে। ইতিমধ্যেই এই নিয়ে আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে দর্শকদের, একেবারেই দেখো যেটা বলছিলাম যে কেউ যদি বাইরে থাকে সেক্ষেত্রে বাইরে থাকলে পরে তাদের কি করণীয় রয়েছে। কেউ বাইরে থাকলে সে তো ফর্ম ফিল আপ করতে পারবেন, তার হয়ে বাড়ির লোকজন কিন্তু সেই ফর্ম ফিল আপ করতে পারবেন, এবং সেক্ষেত্রে তারা যে ফর্মটা ফিল আপ করবেন সেখানে কিন্তু ফর্ম ফিল আপ করার পর নিচে অবশ্যই তার নাম স্বাক্ষর করতে হবে এবং তার রিলেশনশিপ, যার হয়ে ফর্মটা ফিল আপ করছেন তার সঙ্গে তার কি সম্পর্ক রয়েছে সেটা কিন্তু অবশ্যই সেখানে মেনশন করতে হবে। পরের যেটা বলা হয়েছে, এনুমারেশন ফর্ম জমা দিলেই খসড়া ভোটার তালিকা যে রয়েছে সেখানে তাদের নাম উঠবে। অর্থাৎ ফর্ম জমা দিলে তবেই কিন্তু খসড়া ভোটার তালিকায় নাম উঠবে, ফর্ম জমা না দিলে কিন্তু সেই খসড়া তালিকায় নাম উঠবে না। এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ফর্ম কিন্তু অবশ্যই জমা দিতে হবে। এরপরে যেটা নির্বাচন কমিশন বলছেন, যারা ফর্ম নিয়ে জমা দিচ্ছেন না তাদের ক্ষেত্রে তাদের কাছে ফর্ম পূরণ করা নিয়ে আসার জন্য বিএলওরা একাধিকবার যাবেন। যেটা আমি আগে বলছিলাম যে বিএলওরা বারবার যাবেন, একাধিকবার যাবেন বাড়িতে এই এনুমারেশন ফর্ম আনার জন্যে। কি কারণে আনার জন্য? যারা ফর্ম নিয়েছেন জমা দিচ্ছেন না তাদের কাছ থেকে ফর্মটা নেওয়ার জন্য তাদের কাছে বারবার যাবেন, সেই এনুমারেশন ফর্মটা নেবেন। তারপরও যদি বিএলওদের কাছে তা সংগ্রহ সাহায্য করার জন্য যদি সেখানেও তারা দিতে না পারেন, এইটা সাহায্য করার জন্য তারা কিন্তু বিএলওদের কাছে আলাদাভাবে আবেদনও করতে পারেন যে আমার ফর্ম পূরণ হয়ে গেছে, আপনারা এসে নিয়ে যান। সেক্ষেত্রেও বিএলও কিন্তু যেখানে যেতে বাধ্য। তারপরেও যদি সেই জমা না পড়ে তাহলে পরে কিন্তু ইআরও যারা থাকছেন তারা কিন্তু এলাকায় ক্যাম্প করবে। অর্থাৎ বলা হচ্ছে যেখানে যেখানে ফর্ম জমা পড়বে না বা ফর্ম জমা পড়ছে না ফর্ম নেওয়ার পরও, সেখানে কিন্তু ইআরওরা ক্যাম্প করবেন। সেই ক্যাম্প করে সেখানে কিন্তু স্থানীয়ভাবে প্রচার করা হবে যারা যারা ফর্ম দেননি তারা যেন এসে ফর্ম দিয়ে যান। এটা কিন্তু মাস্ট বলা হয়েছে যে ইআরওরা বিএলওরা এসে যদি ঘুরে যাওয়ার পর যদি সেখানে ফর্ম জমা না পড়ে ইআরওরা কিন্তু সেখানে ক্যাম্প করবেন এবং ক্যাম্প করে সেখানেই কিন্তু তারা ফর্ম দেওয়ার জন্য আবেদন করবেন। পরবর্তী যেটা বলা হয়েছে, যাদের 2002 সালের ভোটার তালিকায় কোনো লিঙ্ক পাওয়া যায়নি, অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় যাদের কোনো লিঙ্ক পাওয়া যায়নি তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তাদেরও কিন্তু ইআরও বা এইআরও শুনানিতে ডাকবেন। তাদের ক্ষেত্রে শুনানি হবে, সেই শুনানিতে তাদের যেতে হবে, তাদেরকে 7 দিন সময় দেওয়া হবে সব রকমভাবে তাদের হাজিরা হওয়ার জন্য এবং সঙ্গে তাদের সব নথি নিয়ে যাওয়ার জন্য। যার কাছে যা যা নথি, যে নথির কথা বলা হচ্ছে বারবার, সেই নথিগুলো তাদেরকে নিয়ে 7 দিনের মধ্যে সেখানে দেখা করতে হবে। 7 দিনের মধ্যে দেখা করে সেই নামগুলোকে তুলতে হবে, তাদের নাম তুলতে হবে। সেক্ষেত্রে ইআরওরা কিন্তু সেখানে বলা হচ্ছে যে তারা কিন্তু এখানে অবশ্যই যাদের নাম পাওয়া যাচ্ছে না তারা কিন্তু শুনানিতে আসবেন এবং শুনানিতে ডাকা হবে তাদের। পরবর্তী যেটা বলা হচ্ছে যে খসড়া তালিকা প্রকাশের পর দাবি ও আপত্তি শোনার জন্য কিন্তু 54 দিন সময় থাকবে, অর্থাৎ 54 ডেজ থাকবে। সেই 54 ডেজের মধ্যে যদি যারা এই 54 দিন সময় থাকবে, যার ভিত্তিতে এই খসড়া তালিকায় যদি কারো দাবি থাকে, কারো আপত্তি থাকে, সেই দাবি এবং আপত্তি সেটা শোনা হবে, শুনে তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পরের যেটা বলা হচ্ছে যে 7ই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পর
সেখানে যদি কারোর নাম ভোটার তালিকায় ওঠেনি, এটা যদি দেখা যায় যে 7 তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গেছে, সেখানে দেখা যাচ্ছে যে কারোর নাম ওঠেনি, XYZ কারোর নাম সেখানে ওঠেনি, সেক্ষেত্রে তারা কিন্তু সরাসরি জেলা শাসকের কাছে আবেদন করতে পারবেন। অর্থাৎ 7 তারিখে ভোটার লিস্ট বেরিয়ে যাওয়ার পর মানে এটা নয় যে আর কেউ ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না, তা নয়। তারপরেও কিন্তু একটা সুবিধা থাকছে, সুযোগ থাকছে, তারা কিন্তু জেলা শাসকের কাছে তারা আবেদন করতে পারবেন এবং সেই আবেদন জানাতে পারবেন। সেখানে তারা আবেদন খারিজ হয়ে গেলে সিইওর কাছেও কিন্তু তারা আবেদন করতে পারবেন। অর্থাৎ কেউ যদি জেলা শাসকের কাছে 7 তারিখের পর আবেদন করলেন, তার আবেদন খারিজ হয়ে গেল, তাহলে তারা সরাসরি সিইওর কাছেও কিন্তু সেই আবেদন করতে পারবেন। এবং শেষ যেটা বলা হচ্ছে যে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জানাতে পারবেন, তারপরেও কিন্তু ভোটার তালিকায় নাম তোলার জন্য সেক্ষেত্রে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ পর্যন্ত এই আবেদন জানানো যাবে। অর্থাৎ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ পর্যন্ত কিন্তু এই আবেদন জানানো যাবে এবং সেই পর্যন্তই কিন্তু এই অ্যাপ খোলা রাখা হচ্ছে এবং সেইভাবেই কিন্তু কাজ করা হবে। এই 16 দফা গাইডলাইন কিন্তু আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। অনন্যা, ধন্যবাদ তোমায় দীপ্তিমান। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। আমরা 16 দফা সেই গাইডলাইন, যে গাইডলাইন দেওয়া হয়েছে কমিশনের তরফে এসআইআর প্রক্রিয়া নিয়ে, সেই সমস্ত গাইডলাইন কিন্তু আমরা জেনে নিলাম।